লেখিকা সুপ্তা আঢ্যর অন্য মন। নন্দিনী, এই নন্দিনী, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? জানো না কেন ডাকছি? সেই দরকার ছাড়া তো আমি অস্তিত্বহীন। যাকগে, ডাকছিলে কেন বলো? নন্দিনী প্লিজ, অফিসে যাওয়ার সময় বিরক্ত করো না। আমার ওয়ালেট, ঘড়ি এগুলো কোথায় রেখেছো? নিজের কাজ নিজে করে নিলে না তো আমাকে তোমার কাছে আসতে হয়, না তোমাকে আমায় সহ্য করতে হয়। আর তাছাড়া আমাকেও তো বেরোতে হবে। আলমারি খুলে ওর জিনিসগুলো হাতে দিয়ে রাগে গজগজ করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে যায় নন্দিনী। রাগে বিরক্তিতে মনটা তেতো হয়ে আসে ওর। কোনো রকমে তৈরি হয়ে নিচে এসে দেখলো অভি চলে গেছে ওকে ছেড়ে একাই। প্রচণ্ড অভিমানে বুকটা ভারী হয়ে গেল নন্দিনীর। তিতাসকে স্কুলে পাঠিয়ে সংসারের সবটুকু সামলে নিজেকে তৈরি করতে যেটুকু সময়ের প্রয়োজন সেটুকুও পায় না ও। একটা দীর্ঘশ্বাস বুকে চেপে ট্যাক্সি নিয়ে অফিসে রওনা হলো নন্দিনী। গাড়িতে স্টার্ট দিয়ে নন্দিনীকে না নিয়েই একাই অফিসে রওনা দেয় অভি। প্রায় 6 বছরের ভালোবাসার সম্পর্কের পরিণতিতে আজ ওরা স্বামী স্ত্রী, কিন্তু বিয়ের 8 বছরের মধ্যেই ভালোবাসার একটা অক্ষরও অবশিষ্ট নেই আর। তিতাস না থাকলে কবেই ও আলাদা থাকতো। যতদিন যাচ্ছে নন্দিনী জাস্ট ইনটলারেবল হয়ে যাচ্ছে। সোজা কথার বাঁকা মানে খুঁজে চেঁচামেচিতে পারদর্শী হয়ে উঠছেও। অথচ ইউনিভার্সিটিতে এই মেয়েটার কোমর ছাড়ানো শ্রাবণের মেঘের মতো ঘন কালো চুল আর অতল সমুদ্রের গোপন রহস্যে ঘেরা চোখের জাদুতে মোহিত হয়ে গিয়েছিল অভি। অফিসে আজও 5 মিনিট লেট হয়ে গেল নন্দিনীর। তিতাসের জন্মের পর ওকে চাকরিটা ছেড়ে দিতে বলেছিল অভি, কিন্তু নিজের যোগ্যতায় পাওয়া চাকরিটার সাথে কোনো আপোষে যায়নি বলেই হয়তো মুখ ফিরিয়ে নিয়েছে অভি ওর দিক থেকে। ভালোবাসার সুতোয় বাঁধা সম্পর্কের বাঁধনটা আজ শুধুই একটা সুতোয় ঝুলছে। তিতাস ওর জন্যই এক পা এগোতে গিয়ে 1000 পা পিছিয়ে আসে নন্দিনী। আজও লেট করলি নন্দিনী, স্যার কিন্তু এবার সত্যি রেগে যাবেন রে। কি করি বলতো বন্যা, রোজ শত চেষ্টাতেও পেরে উঠি না রে। স্যারের আর কি, ওনাকে তো আর সংসার সামলাতে হয় না। ওদের কথার মাঝে ব্যাগের ভিতর থেকে কেঁপে উঠে ফোনটা কোনো কিছুর আগমনের জানান দিতেই মনটা ছটফট করে ওঠে ওর। এই একটা ব্যাপারে বড্ড মিল চিঠি আর ফোনের। দুটোই বন্ধ অবস্থায় মনের মধ্যে এক অদ্ভুত কৌতূহলের উদ্রেক করে, যা প্রকাশ্যে আনে লজ্জা আর অপ্রকাশ্যে মনের অস্থিরতা বাড়ায়। বন্যা চলে যেতে ইনবক্স চেক করতেই দেখে রবি ঠাকুরের গানের 2 লাইন, বধূ মিছে রাগ করো না। মেসেজটা পড়ে শেষ করার আগেই আবার একটা মেসেজ, খালি পেটে রাগ কমে না ম্যাডাম, কিছু খেয়ে নাও। কি অদ্ভুত, ও কি করে জানলো নন্দিনী রাগ করে না খেয়ে থাকার কথা? মন খারাপের সময়গুলোতে এক ঝলক ঠান্ডা বাতাসের সাথে বার্তাবহের বার্তা এসে ওর সব মন খারাপকে এক ফুঁয়ে কোথায় উড়িয়ে নিয়ে চলে যায়। নন্দিনী এই অপরিচিত নতুন বন্ধুর নাম দিয়েছে খোলা হাওয়া, যা ওর হৃদয়ের বন্ধ জানালার ফাঁক ফোকর দিয়ে প্রবেশ করে দমকা হাওয়ায় মনের গুমোট পরিবেশকে উড়িয়ে সমস্ত মেঘ কাটিয়ে নীল আকাশের প্রশান্তি এনে দেয়। নিজের কেবিনে বেশ কিছুটা সময় একলা মনের সঙ্গী হয়ে সব খারাপ লাগাগুলোকে গোপন কুঠুরিতে বন্ধ রেখে স্বাভাবিকভাবে বাড়িতে ফোন করতেই তিতাসের গলা শুনল, আমি এসে গিয়েছি মামনি। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, ঠিক করে খেয়ে নেব আর মিঠু মাসির সব কথা শুনবো। তুমি একটুও ভেবো না। আচ্ছা মামনি, তুমি তো রোজ ফোন করো, বাবাই কোথায় বলো তো? একটুও ফোন করে না। বাবাইয়ের সাথে কথাই বলবো না। বাবাই তো ব্যস্ত থাকে। ঠিক আছে, আমি বলে দেব তোমাকে ফোন করতে। তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থেকো, কিন্তু মিঠু মাসিকে ফোনটা দাও তো বাবু। মিঠু দিকে ফোনে সবটা বুঝিয়ে দিয়ে অভ্যেস বশেই ফোন করলো অভিকে, তোমার লাঞ্চ হয়ে গেছে? তিতাস রাগ করেছে, ওকে একবার ফোন করে নিও। ফোনের ওপ্রান্তে থাকা অভির উত্তরেই ওর কাজের চাপ বুঝতে পেরে কথা না বাড়িয়ে ফোনটাকে রেখে দিল নন্দিনী। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার অভি কাজের চাপে অন্য কথা মনেই থাকে না। কোনো রকমে নন্দিনীর ফোনটা রেখেই ফাইলে মুখ ডোবালো অভি। নন্দিনীর সব কথা কানে এলেও মন পর্যন্ত পৌঁছলো না ওর। বিকেল 5টা নাগাদ সব কাজ শেষ করে মাথাটা ফাঁকা হতেই হঠাৎ মনে পড়ল নন্দিনীর ফোনটার কথা। কি একটা বলছিল যেন তিতাসের কথা। কি হলো মেয়েটার? বাড়িতে ফোন করতে ফোনটা বেজে গেল একা একাই। বাধ্য হয়ে নন্দিনীকে ফোন করে জিজ্ঞেস করতেই ফোনের ও প্রান্ত থেকেই
ওকে দায়িত্ব জ্ঞানহীন প্রমাণ করে নন্দিনী দিন দিন নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে। অনেকদিন পর আচমকা অভির ফোন পেয়ে মনটা আনন্দে নেচে উঠেছিল নন্দিনীর। পর মুহূর্তে ভুলটা ভাঙতেই ভাবলো ওর কাছে আমার অস্তিত্ব না থাকলেও মেয়েটাকেও বড্ড ভালোবাসে। এই শান্তিটুকু নিয়ে অন্তত মরতে পারবো। এসব ভাবতে ভাবতে ভিজে চোখের কোলটা মুছে সুখী মুখের মুখোশটা পরে অফিস থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল নন্দিনী। এমন সময় স্ক্রিনে ফুটে উঠল মন ভালো করার অব্যর্থ ওষুধ কিন্তু ফুচকা। ওর তেঁতুল জলের সাথে চোখের নোনতা জল মিলেমিশে একাকার হয়ে যায়। এখন মেসেজ দেখে আর অপ্রত্যাশিত বিরক্তি কৌতূহল না হলেও চারপাশটা দেখে নিল নন্দিনী। কেউ ওর অসুখী চেহারাটা কি দেখলো? এই অজানা বন্ধুর অনামা মেসেজ আসার শুরুর দিনগুলোতে সবাইকে সন্দেহের চোখে দেখত নন্দিনী। ওর সন্দেহের তালিকায় পাড়ার দোকানদার, অফিসের সহকর্মী, পিয়ন, দারোয়ান, এমনকি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গোমড়ামুখো পুলিশটাও বাদ যেত না। আর এখন এই হঠাৎ পাওয়া নাম না জানা মানুষটাকে কখন যেন নিজের অজান্তেই বন্ধুর স্বীকৃতি দিয়ে দিয়েছে। কাজের ফাঁকে মাঝে মাঝেই সাদা স্ক্রিনে কালো অক্ষরে ফুটে ওঠা কয়েকটা লাইন পড়ার জন্য ভীষণ উদ্গ্রীব হয়ে থাকে মনটা। বড় অদ্ভুত মানুষ, আমার ভালো লাগা খারাপ লাগা সবকিছু নখদর্পণে। অন্তর্যামী হয়ে সব মন খারাপের দায়িত্ব নিয়ে আমাকে ভারমুক্ত করার দায়িত্ব নেওয়া মানুষটাকে জানতেই হবে আমাকে। এসব ভাবতে ভাবতে অফিস থেকে ফিরে কি মনে করে তিতাসকে সঙ্গে নিয়ে পাড়ার মোড়ে ফুচকা খেতে চলে এলো নন্দিনী। মামনি, আজ আমরা ফুচকা খাবো? হ্যাঁ আমার বুড়িমা, আজ আমরা ফুচকা খাবো আর আমার সোনার পছন্দের আইসক্রিম খাবো, তারপর ফিরবো। বাবাই থাকলে আরও মজা হতো। কি করা যাবে বলো, জানোই তো বাবাই কত ব্যস্ত। বাবাই না থাকার মন খারাপটা আজ ফুচকাই ভুলিয়ে দিল তিতাসকে। তিতাসকে ফোনে না পাওয়ায় বারবার ওর আদুরে আওয়াজ কানে ভাসছিল অভির। নতুন কোনো কাজে হাত না দিয়ে বাড়ির পথে পা বাড়ালো। হঠাৎ দূর থেকে মা মেয়েকে ফুচকা খেতে দেখে গাড়িটা কিছুটা দূরে রেখে চুপি চুপি নন্দিনীর কানের কাছে মুখ এনে বলল, আমি কি একটা পেতে পারি? চমকে তাকিয়ে অভিকে দেখে অপ্রত্যাশিত আনন্দে বিস্ময়ে হতবাক হয়ে গেল ওরা। কি মজা কি মজা, বাবাই এসে গেছে। তুমি ফুচকা খাবে তো বাবাই? কতগুলো খাবে? 1 2 3। আমার প্রিন্সেস যতগুলো দেবে আমার কাছে কিন্তু পয়সা নেই। তোমার মামুনি কি আমাকে খাওয়াবে? আজ আর একটু রাগ হলো না নন্দিনীর, বরং কপট রাগে চোখ পাকিয়ে বলল, বড্ড বাজে কথা বলো তুমি। আমি বুঝি এরকম, তবে বেশি খেও না, অ্যাসিড হয়ে যাবে। জো হুকুম মহারানী। অনেকদিন পর এভাবে একসাথে বাড়ি ফিরল ওরা। আজ সব মেঘ কেটে গিয়ে অস্তরাগের রবির কমলা আভায় নন্দিনীর মনের আকাশ রঙিন হয়ে উঠেছে। বাড়ি ফিরে তিতাসকে কোলে নিয়ে নিজের ঘরে চলে যায় অভি। ইউনিভার্সিটির দিনগুলো পেরিয়ে আসার পর আজ নন্দিনীকে তিতাসের মা নয়, ওর কল্পনায় বেঁচে থাকা চিরনতুন রহস্যে ঘেরা নন্দিনী মনে হচ্ছিল। অফিসে দায়িত্ব বেড়ে যাওয়ায় আলাদা করে নন্দিনীকে সময় দিতে পারে না বলে অভিমানে বুক ভরে উঠলেও এখন আর কোনো অনুযোগ করে না ও। সেদিনের সেই মিষ্টি হাসি খুশি নন্দিনীর এখন শুধুই অভির স্বপ্নে আগমন। আর অভির স্ত্রী তিতাসের মা নন্দিনী এখন বড্ড বদমেজাজি খিটখিটে। এসব ভাবতে ভাবতে ক্লান্ত অভি একসময় ঘুমিয়ে পড়ে। সংসারের সব কাজ শেষ করে অভির ঘরে গিয়ে দেখল তিতাস ওর বাবাইয়ের বুকে নিশ্চিন্তে ছোট্ট পাখির মতো ঘুমিয়ে আছে। অভিও গভীর ঘুমে আচ্ছন্ন। আবারও একটা কষ্ট আস্তে আস্তে বুকের মধ্যে চেপে বসছে। তিতাস একটু বড় হবার পর থেকেই ওদের বিছানা আলাদা হয়ে গেছে। তবুও আজ মনের কোনো এক কোণে এক টুকরো আশা নিয়ে এসেছিল নন্দিনী। পুরনো অভিমান নতুন করে চেপে রেখে তিতাসকে নিয়ে নিজের ঘরে চলে যায়ও। আজকাল অভির বদলে অভিমান, দীর্ঘশ্বাস এরাই সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠে ধীরে ধীরে নন্দিনীকে একরাশ কালো হতাশার অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে। সব জেনেও ইচ্ছে করে নিজেকে ওদের হাতে সঁপে দিয়েছে নন্দিনী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমপড়িদের জাদুকাঠির ছোঁয়ায় বিশ্ব চরাচর স্বপ্নমাখা চোখে ঘুমের কোলে ঠাঁই নিলেও নন্দিনীর চোখে ঘুম ছিল না। আজ ভীষণভাবে অভিকে চাইছিল ওর মন।
অভির ছোঁয়ায়, ওর ভালোবাসায় নিজেকে পূর্ণ করতে চাইছিল ওর সমস্ত সত্তা। কিন্তু ঘুমন্ত অভিকে জাগিয়ে নিজেকে সঁপে দিতেও ইচ্ছে করল না নন্দিনীর। বদলে এক দুরন্ত অভিমান গ্রাস করলো ওকে। আমি কি এতটাই মূল্যহীন যে আমার ছোট ছোট ইচ্ছে অনিচ্ছে আজ আর স্পর্শ করে না অভিকে? এখন আমার পরিচয় বকলমে এবাড়ির কেয়ারটেকার। ঘুমন্ত তিতাসের কপালে আলতো করে হাত ছুঁয়ে পায়ে পায়ে ঘরের লাগোয়া ছাদে এসে দাঁড়ালো নন্দিনী। অনেকদিন পর অন্ধকার রাতের খোলা আকাশের নিচে এসে দাঁড়ালো। সারাদিনের এটাই একটা সময় যখন এই বিরাট সীমানাহীন আকাশের সীমার মধ্যে নিজেকে সঁপে দেওয়া যায়। মনে পড়ে গেল বিয়ের পরপর প্রায়ই চাঁদ তারাদের সাক্ষী রেখে প্রেমের জোয়ারে ভেসে যেত দুটি প্রেমিক হৃদয়। এমন কিছু বেশি দিনের কথা তো নয়, তবু দুটো রাতের কত পার্থক্য। হঠাৎ তিতাস কেঁদে উঠতে নিজের মনে বুনতে থাকা ভাবনার জালটা খেই হারিয়ে ফেলে। দৌড়ে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে নতুন ভাবনার সুতোয় ফেলে রাখা মালাটা গাঁথতে গাঁথতে ঘুমিয়ে পড়ে নন্দিনী। অভি আজ সকাল থেকে বেশ অন্য মুডে। তিতাসকে রেডি করা, নন্দিনীকে অল্প বিস্তর সাহায্য করা, সব কিছুতেই এগিয়ে আসছিল ও। যদিও নন্দিনী এগুলো দেখেও না দেখার ভান করে ভাবে কি হবে এই হঠাৎ ভালোবাসার। গত রাতের অভিমানের কালো ছায়া ওর মনে শ্রাবণের কালো মেঘ ঘনিয়েছে। কি হয়েছে নন্দিনী? তোমার শরীর ঠিক আছে তো? ঠোঁটের কোণে হালকা হাসি এনে নন্দিনী বলল, আমার শরীরের খবর রাখো তুমি। যে হাসি দেখে একদিন ওর প্রিয়ার মন পড়ে নিত অভি, আজ সেই হাসিতে বিষাদের ছায়া চোখ এড়িয়ে গেল। এভাবে কথা বলছো কেন? আমার এত পরিশ্রম কার জন্য? এত কিছুর পরেও তোমার খেয়াল রাখি না এটা বলো না। তাই? তাহলে তো ভালোই। নিজে বুঝে নাও কি হয়েছে আমার। দেখো নন্দিনী, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমার শুনতে ইচ্ছে করে না। একটু শান্তি রাখতে পারো না? মাঝে মাঝে তো সোজা কথার সোজা উত্তর দিতে পারো। আগে তো তুমি এরকম ছিলে না। আগে কখনো ভাবিনি এভাবে অবহেলিত হতে হবে। তাই? বেশ, তবে তাই হোক। থাকো তুমি তোমার ইগো নিয়ে। কথাগুলো বলে উত্তেজিত হয়ে অফিসে বেরিয়ে যায় অভি। অভি বেরিয়ে যেতেই সম্বিত ফিরল নন্দিনীর। ও বুঝবে না জেনেও কেন নিজেকে খোলা পাতার মতো মেলে দিলাম ওর সামনে। ওর এই বদলে যাওয়াটা বুঝতে পারলেও মানতে বড় কষ্ট হয়। এসব ভাবতে ভাবতে অভির ঘরে ঢুকে যা দেখলো তাতে রাগের বদলে চিন্তা শুরু হলো। ওর লাঞ্চ বক্স নিয়ে যায়নি। বাইরের খাবার তো খেতেই পারে না, আর প্রেশারের ওষুধটাও খায়নি। এতক্ষণের অভিমানের বদলে একরাশ দুশ্চিন্তা ঘিরে ধরতেই পাগলের মতো ফোন করতে লাগলো অভিকে। কিন্তু ফোনটা বেজে বেজে ক্লান্ত হতে হতে একসময় বন্ধ হয়ে গেল। অভিমানে মনের জানালাগুলো বন্ধ করে দিলেও ওর শীতল হয়ে যাওয়া ভালোবাসা একটু উষ্ণতার জন্য ঠান্ডায় জমে যাওয়া হাতটা বাড়িয়ে রেখেছে অভির উষ্ণ হাতের অপেক্ষায়। অঝরে কাঁদতে কাঁদতে অভিকে মেসেজ পাঠায়, ফোনটা রিসিভ না করো, ঠিক আছে, কিছু খাওনি, সময় মতো খেয়ে নিও, আর তোমার ব্যাগের একেবারে ভিতরের দিকে ওষুধের একটা স্ট্রিপ রাখা আছে, ওটা খেয়ে নিও। এর মধ্যে ফোনটা কেঁপে উঠতেই ইনবক্স চেক করতে দেখলো মেঘের পর বৃষ্টি এসে সব খারাপকে ধুয়ে মুছে দিয়েছে। মন খারাপ করো না বন্ধু, অভিমান ভালোবাসাকে আরো ভালোবেসে বেঁধে রাখে। আজ ভালো লাগার বদলে বিরক্ত হয়ে লিখেই ফেললো, মেঘ বৃষ্টি এসব কথা জানলেন কি করে আপনি? আমার সব খবর রাখেন অথচ নিজেকে আড়ালে রেখেছেন। আপনি কে? পরিচয় দেন না, কেমন বন্ধু আপনি? ধৈর্যং রহু, ধৈর্যং রহু। আর একটু অপেক্ষা করলে না হয়? বন্ধু বলে একবার যখন স্বীকার করেই নিয়েছো, তখন চেষ্টা করেও মুখ ফিরিয়ে থাকতে পারবে কি? মনের কাছে উত্তরটা জেনে নিও অবসর মতো। নন্দিনীর বলা শেষের কথাগুলো যেন আগুনের হলকার মতো পুড়িয়ে দিচ্ছিল অভিকে। দুহাতের আঁজলা ভরে নন্দিনীকে দিয়েছেও, তারপরও ওহ, আর ভাবতে পারছে না অভি। অফিসে পৌঁছে অনেকগুলো মিটিং আর ক্লায়েন্টদের সাথে ডিল করতে করতে মনটা কিছুটা হালকা হলেও আগুনটা একেবারে কিছুতেই নিভছিল না। কাজের চাপ একটু কমতেই ফোনটা হাতে নিয়ে দেখল নন্দিনীর অনেকগুলো মিসড কল, সাথে বোধহয় নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য একটা মেসেজ। হেসে ভাবলো, তোমার মেসেজটা পড়বো না নন্দিনী, তুমি বদলে গেছো, যে বদলটা আর কোনোদিনও বদলাবে না। ওনার সাথে কিছুক্ষণ কথা বলার পর মনটা হালকা হলেও আজ আর অফিসে যেতে ইচ্ছে করছিল না নন্দিনীর। ঠিক করলো অভির অপেক্ষায় সারাদিন ধরে নিজেকে সাজাবেও। অভির ফটোটা হাতে নিয়ে ভাবলো, তুমি ঠিকই বলেছ, ছোট ছোট কথায় আজকাল বড্ড রিয়াক্ট করে ফেলি, সরি অভি।
ক্লান্ত দুপুরে ফোন করে অলসতা ভাগ করে নেওয়ার বদলে কয়েকটা কেজো কথা বলে কিছু শোনার অপেক্ষা না করেই ফোনটা রেখে দেয় অভি। ছোট্ট একটা দীর্ঘশ্বাসের আওয়াজ শুনে হতাশা ওকে অন্ধকারে টেনে নিয়ে যাবার আগেই খোলা হাওয়ার বার্তা এলো, কাছে তার রই তবুও ব্যথা যে রয় পরাণে। লাইনটা পড়ে কিছু ভাবার আগেই সাদা স্ক্রিনের ওপর অন্ধকারে রঙে আলোর বিন্দু দেখা গেল। নিজের পুরনো আমিটাকে খোঁজো ম্যাডাম, ওই অমূল্য আমিকে অবহেলায় হারিয়ে যেতে দিও না। সর্বহারার কষ্ট তোমার ওই ফুলের মতো নরম পবিত্র মন সহ্য করতে পারবে না। সাধারণ কথার অসাধারণ গভীরতা ভাবিয়ে তুলল ওকে। আরও গভীরে ডুবে যাওয়ার আগে তিতাস এসে হঠাৎ পাওয়া আনন্দে আদরে অত্যাচারে ভরিয়ে দেয় ওর মামনিকে। মামনি, আজ তোমার ছুটি? আমার স্কুল ছুটি দেয়নি তো। ওই পচা স্কুলে আমি আর যাব না, কাল থেকে তোমার সাথে যাব, ঠিক আছে তো? মেয়ের কথা হেসে ওকে কোলে বসিয়ে বলল, আজ আমি আমার ছোট্ট সোনার সাথে থাকবো বলে ছুটি নিয়েছি। চলো আজ আমরা একসাথে খেয়ে দুষ্টু রাক্ষস আর রাজকন্যার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। কি মজা হবে না? সারাটা বিকেল সন্ধে মেয়ের সাথে খেলতে খেলতে অভির অপেক্ষায় প্রহর গুনছিল নন্দিনী। অপেক্ষার প্রহর আজ বড় বেশি দীর্ঘ মনে হচ্ছিল ওর। প্রায় রাত 9টার সময় অফিস থেকে ফিরে নন্দিনীর সারা দিনের অপেক্ষাকে গুরুত্ব না দিয়ে তিতাসের সাথে খেলায় মত্ত হয়ে গেল অভি। বেশ কিছুক্ষণ অভির কাছাকাছি থেকেও কোনো সাড়া না পেয়ে ধীর পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। জানো বাবাই, আজ মামনি আমাকে দুষ্টু রাক্ষস আর রাজকন্যার গল্প শোনাবে বলে অফিস যায়নি। তাই নাকি? এটা তো বেশ ভালো কথা, কিন্তু আমি তো গল্পটা শুনিনি। আমার প্রিন্সেস কি আমাকে শোনাবে রাক্ষসের কি হলো? নিজের ঘরে বসে ওদের হাসির আওয়াজ কানে আসছিল নন্দিনীর। ওর উপস্থিতি আজ ব্রাত্য ওদের কাছে। অভির এহেন ব্যবহারে নতুন করে আহত হবার আগেই বন্ধুর বলা কথাগুলো হৃদয়ের প্রতিটি কোণে অনুরণিত হতে লাগলো। নিজের অজান্তেই পুরনো প্রায় হারিয়ে যাওয়া আমিটাকে ফিরে পাওয়ার পথের সন্ধানে মনের অলিগলিতে ঘুরতে লাগলো। আজও নিদ্রাবিহীন রাত নন্দিনীর। পুরনো নন্দিনীকে হারিয়ে ফেলা সহজ হলেও ফেরার পথের সন্ধান পাওয়া যে এত কঠিন সেটা ভেবে ভীষণ অবাক হলো। সত্যি কি পুরনো আমি অধরাই রয়ে যাবে? শ্রাবণের কালো মেঘে ঢাকা রাতের আকাশের নিচে দাঁড়িয়ে ঘন অন্ধকারে ঘেরা পুরনো সত্তাকে খুঁজে পেতে গভীর আত্মবিশ্লেষণে মগ্ন হলো। নন্দিনীর মনের মেঘের ফাঁক দিয়ে প্রভাতী সূর্যের আশা জাগানো প্রথম আলোর আভা দেখা গেলেও তার সাথে মুখোমুখি দেখা হয়নি এখনো। কিন্তু বাইরের আকাশ সকাল থেকে মুখ ভার করে আছে। মনে হচ্ছে অনেক কষ্টে চোখের জলকে বাঁধনহারা হতে দেয়নি। সকাল থেকে অভি তিতাসকে নিয়ে মেতে আছে। তিতাসের সাথে একসাথে বেরিয়ে গেল। গতদিনের ঘটনার পর থেকে অভি একটু বেশি চুপচাপ হয়ে গেছে। এখন নন্দিনী শুধুই থার্ড পারসন। শুধুই কি আজ, নাকি মোহের বশে এতদিন নিজেই নিজেকে ফার্স্ট পারসন ভাবতো? কে জানে। এইসব 7-5 ভাবতে ভাবতে সব কাজ সেরে অফিসে বেরোনোর জন্য তৈরি হওয়ার আগে ফোনটা হাতে নিয়ে দেখলো শ্রাবণের বৃষ্টি ভেজা বাতাসের গন্ধ নিয়ে একরত্তি ফোনটা ওর অপেক্ষায় অধীর হয়ে উঠেছে। বৃষ্টি ধোয়া সকালের উজ্জ্বলতা সারাদিন ঘিরে থাকুক তোমাকে। আচ্ছা, তোমার কখনো নিজেকে অন্যভাবে দেখতে ইচ্ছে করে না? এরকম একটা দিনে মেঘলা রঙের শাড়ি, সাথে লম্বা হাতের লাল ব্লাউজ, বাঁকানো 2 ধনুকের মাঝে বড় লাল টিপ, ঘাড়ের কাছে হাত খোপা আর সিঁথিতে আগুন রঙা সিঁদুরে মেঘপরি সাজতে ইচ্ছে করে না তোমার? আমার এই ইচ্ছেটাকে নিজের ইচ্ছের রঙে মিশিয়ে মেঘলা দিনের মেঘপরি সাজবে? তাতে আপনার লাভ, আর আমি বা আপনার কথা শুনবো কেন? আমি পুরনো নন্দিনীকে নতুন রূপে ফিরিয়ে আনতে চাই। আর সব চাওয়া তো লাভ লোকসানের হিসেব কষে হয় না। আমার না হয় লোকসানের পাল্লাটাই ভারী হোক, তুমি কিন্তু আজ ঘন শ্রাবণের মেঘপরি হতে ভুলো না। বেশ, মেনে নিলাম, কিন্তু আপনার মেঘপরি দর্শন হবে কিভাবে? এতদিনে এটাও বুঝলে না সখী? আমার 2 চোখ প্রতি মুহূর্তে তোমায় ছুঁয়ে থাকে। কথা না বাড়িয়ে বন্ধুর ইচ্ছেতে আলমারি খুলে মেঘলা রঙের ঢাকাই শাড়িতে অতি যত্নে নিজেকে সাজালো নন্দিনী। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকদিন পর নিজেকে দেখে নিজেই অবাক হয়ে গেল। একেই তো খুঁজছিলাম মনের অলিতে গলিতে। এ তো সেই হারিয়ে যাওয়া আমি। ইস, অভি থাকলে বেশ হতো। তবে এই কৃতিত্বের অধিকারীকে ধন্যবাদ জানাতেই হবে। বাড়ি থেকে বেরিয়ে অদম্য কৌতূহলে অসতর্ক ভঙ্গিতে সতর্কতার সাথে চারিদিকে দেখতে লাগলো। যদি দেখতে পায়, কিন্তু কোথায়? কোনো চোখই তো সেই চোখ বলে মনে হলো না ওর। অফিসে ঢুকতে সবাই হৈ হৈ করে উঠলো ওকে দেখে। আরে নন্দিনীদি, আপনি যে এতটা সুন্দর, আজ সেজে না এলে তো জানতেই পারতাম না।
রিয়ার কথার রেশ ধরে বন্যা বলল, রিয়া ঠিকই বলেছে রে, তোর এই উতল হাওয়ার শেষের আলুথালু চেহারাটার নিচে এই সুন্দরী নন্দিনীর কথা ভুলতেই বসেছিলাম। সকলের প্রশংসা শুনে নিজের কেবিনে ঢুকতেই আরও একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল ওর জন্য। টেবিলের কোণে অযত্নে পড়ে থাকা ফুলদানিটাও আজ ওরই মতো নতুন সাজে সেজেছে। একগোছা অমূল তাস ফুল নিজের সৌন্দর্যের উজ্জ্বলতায় রংহীন ফুলদানি আর ওর বিবর্ণ হয়ে আসা মনটাকে এক অদ্ভুত ভালোবাসার রঙে রঙিন করে তুলেছে। ফুলগুলোর কাছে যেতেই একটা হালকা অথচ মিষ্টি সুবাস ভেসে এলো। ধীর পায়ে চেয়ারে বসতেই ব্যাগের ভিতর থেকে ফোন, নিজের দায়িত্ব পালন করে বন্ধুর আগমনের খবর দিল। রাস্তায়, অফিসে খুঁজে পেলে আমাকে? আমি যে রক্তকরবীর নন্দিনীর সেই রাজা, যাকে চোখে দেখা যায় না, শুধুই অনুভব করা যায়। তবে আজ কিন্তু সত্যি তুমি মেঘলা দেশের রানী। তোমার এই ছবি সারা জীবনের সম্পদ হয়ে রইল আমার মনের ক্যানভাসে। আমার না বলা কথা, চোখের ভাষা সব তো আপনি বোঝেন, এটা বোঝেন না? আমিও আপনাকে দেখতে চাই, জানতে চাই। জানি তো, নিজের অন্তরে আমাকে খোঁজো সখী, ঠিক খুঁজে পাবে। তুমি তো আমার গোপন প্রাণের একলা মনের সাথী। ফুলদানি নিচে একটা চিঠি পাবে, সময় মতো পড়ে নিও, ইচ্ছে হলে উত্তর দিও। কি অদ্ভুত রে বাবা, আমি যে সকলের মাঝে ওকে খুঁজে ফিরছিলাম সেটাও জেনে গেছে। বিরক্তি আর কৌতূহল মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল ওর। বারবার অবাধ্য হবার কথা ভেবেও এক অজানা আকর্ষণে আর পুরনো আমিকে নতুন করে ফিরে পাবার লোভে বাধ্য মেয়ের মতো ওর সব কথা অক্ষরে অক্ষরে পালন করছিল নন্দিনী। ফুলদানিটা তুলে চিঠিটা খুলতেই চাপা ফুলের মিষ্টি গন্ধ ভেসে এলো। সব ফুলের রূপ থাকলেও গন্ধ থাকে না, আর যার দুটোই থাকে তার নাম থাকে না। কিন্তু অমলতাস ফুলের রূপ আর নামে বাকি না পাওয়াটুকু ঢেকে যায়। নিজের রঙে চারপাশ সোনার বরণ আভায় ভরিয়ে রাখে। আমার প্রিয় অমলতাস, নিজেতে মগ্ন হও বন্ধু। দেখবে আমার অমলতাসের মতোই তোমার দীপ্তির উজ্জ্বলতায় উজ্জ্বল হয়ে উঠবে তোমার পরশে থাকা সব কিছু। আচম্বিতে সৌমাল্য কেবিনে এসে ফুলগুলো দেখে উৎফুল্লের সাথে বলল, এই হলদে ঝাড়বাতিগুলো কোথায় পেলে নন্দিনীদি? অসাধারণ। নির্লিপ্ত ভঙ্গিতে নন্দিনী বলল, হ্যাঁ, ফুলগুলো সত্যি সুন্দর। এর নাম অমলতাস। নন্দিনী কিছু বলার আগে রৌনক আধখোলা দরজার ওপাশ থেকে বলে উঠল, তুমি জানলে কি করে? ভুলে যাও কেন? আমার ডালপালাগুলো প্রসারিত হতে হতে এখানে এলেও শিকড়টা এখনো গ্রামেই রয়ে গেছে, তাই অমলতাস চিনতে একটুও সময় লাগেনি আমার। অমলতাস নিয়ে আলোচনা অফিস টেবিলে ঝড় তোলার আগেই বড় সাহেব মিস্টার মুখার্জি এসে বললেন, নন্দিনী, আরে সৌমাল্য, তোমরাও আছো? ভালোই হলো। ওকে রৌনক, তুমি বাকিদের এখানে ডেকে নাও, কিছু ডিসকাশন আছে তোমাদের সাথে। মিস্টার মুখার্জির ছোট্ট আলোচনা শেষ হতে 2টো বাজলই। ফোনটা হাতে নিয়ে প্রায় হারিয়ে যাওয়া আশাটাকে নতুন করে খুঁজতে গিয়ে দেখলো নাকছাবিটা হারিয়ে গেছে হলুদ বনে বনে। তিতাসকে ফোন করলেও রিনরিনে মিষ্টি গলার কিচিরমিচির নন্দিনীকে আজ স্পর্শই করলো না। অভির জীবনে নিজের অস্তিত্বের ঠিকানা খুঁজতে গিয়ে আবার নতুন করে ঠিকানাবিহীন হলো। অজান্তেই একটা দীর্ঘশ্বাস অশ্রুধারা হয়ে কাজল কালো চোখ বেয়ে ওর কপল চিবুক কণ্ঠদেশ ভিজিয়ে বক্ষস্থিত হৃদয় সাগরে দুঃখ হয়ে মিশে গেল আবার। কাল থেকে ইচ্ছে করে নন্দিনীর সাথে একটা কথাও বলেনি অভি। তবে দুপুর গড়িয়ে যেতে ওর কোনো ফোন না আসায় একটু চিন্তিত হয়ে নন্দিনীর নাম্বারটা ডায়াল করতেই রেকর্ডিংয়ে থাকা মহিলা কণ্ঠটি বিনীতভাবে ফোন বন্ধের খবর জানিয়ে নিশ্চিন্ত করতে চাইলেও অভির মনের অনিশ্চয়তাটা দ্বিগুণ হয়ে গেল। তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে অচেনা বন্ধুর মেঘপরি নন্দিনী তার সহচরী বৃষ্টিদের হাত ধরে গন্তব্যহীন গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ালো। বৃষ্টি স্নাত হয়ে মনের সব বিষণ্ণতাকে ধুয়ে ফেলে আজ গ্লানিমুক্ত হতে চাইছিল ওর সমগ্র সত্তা। বৌদি, আজ তো বৃষ্টিতে তিতাস আসেনি খেলতে? অনেকটা সন্ধে হয়ে গেছে, বাড়ি যাবেন না? চেনা কণ্ঠস্বরে চারিদিকে তাকাতেই দেখল ও বাড়ির পাশে পার্কের বেঞ্চে বসে আছে। এতে মন খারাপেও হেসে ফেলল নন্দিনী। মুক্ত বিহঙ্গের মতো উড়ে যেতে চাইলেও পোষ মানা মন তা পারে না। পায়ে পায়ে নিজের ছোট্ট নীড়েই ফিরে আসে অবচেতনের অবগুণ্ঠনে ঢাকা সচেতন মনটা। ধীর পায়ে বাড়ি ফিরে এমন অসময়ে অভিকে বাড়িতে দেখে মনে মনে অবাক হলেও মুখে তা প্রকাশ না করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। ফোনটা সারাদিন সুইচ অফ রেখেছিলে কেন? এতটা দায়িত্বজ্ঞানহীন হও কি করে তুমি? আমি তো বাড়িতে ফোন করেছিলাম, ক্লান্ত স্বরে নন্দিনী বলল। ও তাই?
আজকাল আমাকে বোধ হয় কেউ বলে ভাবই না। ঠোঁটের কোলে অল্প হাসি এনে নন্দিনী বলল, না ভাবলে চলবে কি করে? তোমার বাড়ি, তোমার সংসার, তোমার সন্তান, তোমার সব নিয়ে আমি আছি। যেখানে সবটাই তুমিময়, সেখানে তুমি তো প্রবলভাবে আছো, বরং আমিটাই আজ অস্তিত্বহীন। এত বছর পরে তোমাকে সব দেওয়ার পরও এ কথা বলছো? ঠান্ডা নির্লিপ্ত কণ্ঠে নন্দিনী বলল, এই একটা জায়গা তোমাদের পুরুষসত্তা এক সূত্রে গাঁথা। ভাত কাপড়ের খিদে মিটিয়ে সব দিয়েছির দায়িত্ব পালন করে মহান হতে চাও, কিন্তু পেটের খিদে মিটলেও মনের খিদে যে মেটে না অভি। তাই তোমার সংসারে আজকাল নিজেকে বড় অবাঞ্ছিত মনে হয়। কথাগুলো বলে ক্লান্ত পায়ে নিজের ঘরে চলে যায় নন্দিনী। আজ এক মুহূর্তে পায়ের তলার মাটি সরে গেল অভির। এতগুলো বছর ধরে পলে পলে বানানো অহংকারের ইমারতটা এক ধাক্কায় বালির বাঁধের মতো ভেঙে পড়ল। নন্দিনীর বলা প্রত্যেকটা কথা শেল হয়ে বিচ্ছিল ওর বুকে। আজ বুঝতে পারছে, সহজপ্রাপ্য পার্থিব সুখে সুখী হতে গিয়ে সবচেয়ে দুর্লভ অমূল্য জীবনের সব পাওয়ার শ্রেষ্ঠ পাওয়ার শান্তিকে কবেই যেন হেলায় হারিয়ে ফেলেছে ও। টলমলো পায়ে নিজের ঘরে এসে লাইট নিভিয়ে শুয়ে পড়ে অভি। চোখ বন্ধ করতে বৃষ্টি ভেজা নন্দিনীর পাশাপাশি কলেজ পড়ুয়া নবযৌবনা আর একটা লাজুক মুখের ছবি ভেসে উঠল। সে আর কেউ নয়, ওর প্রেয়সী নন্দিনী। ওর মনের স্ক্রিনে জল ছবির মতো সেই প্রথম দেখা, বন্ধুত্ব, প্রেম, খুনসুটি একে একে ফুটে উঠতে লাগলো। বড় অভিমানী ছিল মেয়েটা। অভিমান হলে যখন বন্ধুরা ওকে কোথাও খুঁজে পেত না, কলেজের মাঠের শেষ প্রান্তে নিঃসঙ্গ রাধাচূড়া গাছটার নিচে একা বসে থাকা অভিমানী মেয়েটার কাছে চুপি চুপি গিয়ে মান ভাঙাতো অভি। এক মুহূর্তে লজ্জামাখা হাসিতে ওর চোখ দুটো আরও মোহময়ী হয়ে উঠত। পর মুহূর্তে খুব কষ্ট পেত ওই একা অপেক্ষারত গাছটার জন্য। নন্দিনী বলতো, ভালোবাসার মানুষ নেই বলেই আজও ও একা। চলো না আমরা একটা কৃষ্ণচূড়া খুঁজে নিয়ে আসি ওর জন্য। শুধু দুঃখ প্রকাশ করেই ক্ষান্ত হয়নি পাগলিটা। সত্যি সত্যি একদিন কৃষ্ণচূড়াকে রাধাচূড়ার পাশে এনে তবে শান্তি পেয়েছিল। আনন্দে আত্মহারা হয়ে বলেছিল, আজ আমি ভীষণ খুশি, আর রাধাকে কৃষ্ণ প্রেমে বিরহিণী হয়ে দিন কাটাতে হবে না। অভির প্রিয়তমাকে সবটুকু দিয়ে আদরে যত্নে ভালোবাসায় সাজিয়ে রাখতে গিয়ে আরও চাইয়ের সর্বগ্রাসী নেশায় ডুবে গেছে। এসব ভাবতে ভাবতে ভোরের দিকে কখন যেন ঘুমিয়ে পড়েছিল অভি। রাগে অভিমানে কথাগুলো বলে অনুতাপ হলেও কোথাও একটা শান্তির ছোঁয়া পাচ্ছিল নন্দিনী। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা অন্ধকারাচ্ছন্ন গোপন কুঠুরির দরজাটা কি খুলে গেল একটু? এ প্রশ্নের উত্তর জানা নেই নন্দিনীর। তবে নিজের মধ্যে কষ্ট জমানোর অভ্যেসে অভ্যস্ত হয়ে গেলেও অভিকে তার এতটুকু আঁচ লাগতে দেয়নি বলেই হয়তো খুব কষ্ট হচ্ছিল অভির জন্য। নিজেকে ভীষণ অসহায় লাগছিল নন্দিনীর। হঠাৎ কি মনে হতে ফোনটা অন করতেই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় থাকা অভির মিসড কল আর গোটা কয়েক মেসেজ হুড়মুড়িয়ে ঢুকে হাঁপাতে লাগলো। অভির আসা মিসড কলটা বারবার দেখছিল নন্দিনী। ও আমাকে ফোন করেছিল কেন? কোনো প্রয়োজন ছিল নাকি? আজ আর মেসেজগুলো পড়তে ইচ্ছে করছিল না ওর। ফোনটা বন্ধ করে লাইট নিভিয়ে মেয়েকে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়ল নন্দিনী। পরদিন সকালে অফিসের জরুরি ফোন আসতেই গত রাতের ভাবনাগুলো জলের বুদবুদের মতো করে মিলিয়ে গেল অভির। প্রচণ্ড ব্যস্ততায় তিতাসকে স্কুলে পৌঁছানোর দায়িত্ব নন্দিনীর ওপর ন্যস্ত করে বেরিয়ে গেল। তিতাসকে নিয়ে স্কুলের রাস্তায় কিছুটা এগোতেই বার্তা পেল নন্দিনী তিতাসের সাথে আজ স্কুলবেলার কিশোরী নন্দিনী হয়েছেও। কিশোরী বেলাতেই কিন্তু যৌবনের পদধ্বনি শোনা যায় সখী, এটা ভুলো না। তবে আজ আবার অভিমানের হাত ধরে বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা হয়ে যেও না। অবশ্য তোমার সাথে ওই দ্বীপের সঙ্গী হতে পারলে মন্দ হবে না। এত ছোট ছোট অনুভূতিগুলো কি করে পারেন ব্যক্ত করতে? তবে সত্যি সৎসঙ্গে স্বর্গবাস হয়। আপনার অনুভূতিগুলো অনুভব করতে করতে কখন যেন আমার হারিয়ে যাওয়া ছোট ছোট অনুভূতিগুলো এক নতুন আবেশে জড়িয়ে ধরছে আমাকে। ফোনটা রেখে নিজের স্কুলবেলার মতোই মজায় আনন্দে মেতে উঠল দুজনে। তিতাসও মায়ের খুশিতে দ্বিগুণ খুশি হয়ে আবদার করল, আজও আমরা ফুচকা খেতে যাব মামনি, নিয়ে যাবে তো? ঠিক আছে বাবা, তাই হবে। এখন স্কুলে গিয়ে গুড গার্ল হয়ে থাকবে কিন্তু। আমি আসি, বাই। অফিসে এসে সকলে নিজেদের আলোচনায় সামিল করে নিল নন্দিনীকে। কিছু একটা ভাবো নন্দিনীদি, শুধু গান কবিতায় ব্যাপারটা পানসে হয়ে যাবে। হঠাৎ এসব নিয়ে পড়লে কেন তোমরা? ওহ নন্দিনীদি, তুমিও না। আর কটা দিন বাদে 22শে শ্রাবণ, ভুলে গেছো? সরি, আমার একেবারেই
মনে ছিল না। আর তাছাড়া তোমরা আমার থেকে অনেক স্মার্ট, অনেক বেশি মডার্ন, অন্যরকমভাবে কবিগুরুর স্মরণ তোমরাই তো সবচেয়ে ভালো পারবে। না গো নন্দিনীদি, এ ব্যাপারে আমরা এখনো অনেকটাই পিছিয়ে। ট্র্যাডিশন বজায় রেখে মডার্নাইজড ওয়েতে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে তোমরাই বেস্ট। আমরা সৈনিক হতে রাজি, কিন্তু সেনাপতি তোমাকেই হতে হবে। সৌমাল্যর কথায় আর সকলের জোড়াজুড়িতে দায়িত্বটা শেষ পর্যন্ত নিয়েই নিল নন্দিনী। হঠাৎ মনে পড়ে গেল ইউনিভার্সিটিতে অভি আরও দুজনে অনেকগুলো অনুষ্ঠান একসাথে করেছে। তাই অভির সাথে আলোচনার কথাটা মনের মধ্যে উকিঝুঁকি দিলেও আগ বাড়িয়ে কিছু বলতে ইচ্ছে করলো না ওর। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় একটা কিছু যখন তৈরি করলো, দুপুর তখন বিদায় নেওয়ার তোড়জোড় করছে। তিতাসের সাথে কথা বলে অভিকে ফোন করতে ব্যস্ত রিংটোনটা ওর ব্যস্ততার খবর জানিয়ে দিল। বাকি থাকলো খোলা হাওয়ায় ভেসে আসা মুক্ত বাতাসের আঘ্রাণ। বন্ধ ঘামের মতো ইনবক্স খুলেই দেখল, আজ কিশোরী নন্দিনীর সাথে কেমন সময় কাটালে ম্যাডাম? মাঝে মাঝে কিশোরী বেলায় ফিরে কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে ভোরের আকাশের উজ্জ্বল নক্ষত্রের দ্যুতি ছড়ানো সেই মেয়েটাকে খোঁজো। হারিয়ে যাওয়া অমূল্য রত্নগুলোর খোঁজ অবশ্যই পাবে। ওর অজানা বন্ধুটি যে উত্তরের অপেক্ষা রাখে না তা বাকি মেসেজগুলোই বুঝিয়ে দিচ্ছে। আসলে অন্তর্ভেদী চিরসত্যের প্রত্যুত্তরের প্রয়োজন হয় না। হঠাৎ কি মনে হতে অফিসের অনুষ্ঠান ও তার সূচির কথা জানাতেই উত্তর এলো, এটা সত্যি ভীষণ ভালো খবর। তোমার নতুন পরিচয় নতুনভাবে উদ্ভাসিত হোক সকলের কাছে। পরিচালনা ছাড়া অনুষ্ঠানে তোমার অন্য রূপ জানার অধীর অপেক্ষায়। অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে বইয়ের তাকে দেরাজে তন্ন তন্ন করে খুঁজছিল জিনিসটা। পাওয়ার সম্ভাবনা আর চোখ ভরা আশা দুটোই যখন ব্যর্থ হওয়ার দোরগোড়ায়, ঠিক তখনই শুনল, কি খুঁজছো এভাবে? বইগুলোর কি অবস্থা করে রেখেছো? ও তুমি? হ্যাঁ, কিন্তু এরকম পাগলের মতো কি খুঁজছো সেটা বলবে তো? একটু স্বাভাবিক হয়ে বলল, তোমার মনে আছে ইউনিভার্সিটিতে রাজা নাটকের কিছুটা অংশ আমরা শ্রুতি নাটক হিসেবে পাঠ করেছিলাম? সেই স্ক্রিপ্টটাই খুঁজছি। এতদিনের পরে হঠাৎ তাকে মনে পড়ল, কি প্রয়োজন ওটার? নন্দিনীর কাছে সবটা শোনার পর একটা ফাইল থেকে একটু হলদেটে হয়ে যাওয়া কাগজটা নন্দিনীর হাতে দিয়ে একটু পরিহাসের ছলেই বলল, তো রাজার চরিত্র পাঠ কে করবে, কিছু ভেবেছো? অভির গলার স্বরে এমন কিছু ছিল যা শুনে নন্দিনী সব ভুলে নতুন আশায় আবদারের সুরে বলল, তুমি হবে রাজা, সেই ইউনিভার্সিটির দিনগুলোর মতো। চলো না গো, অনেকদিন পর আবার সেই দিনগুলোতে ঘুরে আসি। ওর কথায় হাসতে হাসতে অভি বলল, ধুর, আমার সময় কোথায়? তাছাড়া স্টুডেন্ট লাইফের একঘেয়েমির হাত থেকে বাঁচতে ওগুলো করতাম। এসব বোকা বোকা ব্যাপার এখন আর ভালো লাগে না। বরং মিস্টার মুখার্জিকে বলো, ও এসব ভালোবাসে। আমি কি বলে দেব? থাক, ওটা আমিই পারবো। আর থ্যাঙ্কস এটা দেবার জন্য। কথাগুলো বলে সারাদিনের ক্লান্তিতে ক্লান্ত শরীরটাকে প্রায় টেনে টেনে নিয়ে গেল নন্দিনী। নিজের ঘরে গিয়ে পাথরের মূর্তির মতো বসে পড়ল। এটা কি সেই অভি যে প্রথম দেখার মুহূর্ত থেকে প্রেম, অভিমান, বিরহ সব জায়গাতেই প্রিয় কবিকে সাথী করে নিয়ে যেত? অভির আদরে, শাসনে, সোহাগে সবখানেতেই ছিল কবির পদছায়া। কাছের মানুষের পুরো সত্তাটাই যেন কোনোদিন বদলে যেতে পারে, সেটা ওর কল্পনাতেও আসেনি। তবুও প্রিয় মানুষের বদলে যাওয়ার যন্ত্রণাটাও নিত্য বদলের মতোই মেনে নিয়ে রান্নাঘরে যাওয়ার সময় দেখল অভি আর তিতাস হোমওয়ার্কের খাতায় ব্যস্ত। মাকে দেখে তিতাস বলল, আজ আমি বাবাইয়ের কাছে সব বই পড়ে নিচ্ছি, তুমি আমাকে বেড টাইম স্টোরি শোনাবে তো? সম্মতির হাসি আর আদরে মেয়েকে ভরিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরে চিরাচরিত কড়াই, খুন্তির চিৎকারে বাবা মেয়ের আলাপ কান পর্যন্ত পৌঁছয় না ওর। অভ্যেস বসে সব কাজ করলেও মন বড় আনমনা ওর। রাতে খাবার টেবিলে ও নীরবতার আওয়াজ অভিকে কোথাও যেন ছুঁয়ে গেল। আজকাল নন্দিনী ঝগড়া তো দূরের কথা, প্রয়োজন ছাড়া কথাই বলে না। মনের দরজায় বিস্ময় করা নাড়লেও অভি ভাবে, রোজকার অশান্তির থেকে এটা অনেক ভালো। সকাল থেকে নন্দিনী ভীষণ ব্যস্ততার সাথে সবকিছু রেডি করে দিয়ে একটু তাড়াতাড়ি অফিসের জন্য বেরোনোর প্রস্তুতি নিতেই অভি বলল, আমিও বেরোবো, চলো তোমাকে ড্রপ করে দিচ্ছি। একটু চুপ থেকে আমি চলে যাব, তোমার দেরি হয়ে যাবে বলে উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে যায় ও। অফিসে পৌঁছে অনুষ্ঠান সূচিটায় চোখ বোলাতে বোলাতে গত রাতের সিদ্ধান্তটার কথা মনে হতে দ্বিধান্বিত হয়ে পড়ে নন্দিনী। আজকাল অনামা বন্ধুকে নিজের অজান্তে নিঃসঙ্গতার সঙ্গী করে নিয়েছে ও। নিজের সিদ্ধান্তের কথাটা জানাতে উত্তর এলো, তুমি এখনো বড্ড ছেলে মানুষ। রাজাকে একবার অন্যের দৃষ্টিতে দেখলে ক্ষতি কি? দেখো, এতে তোমার ফেলে আসা দিন নতুন রূপে ধরা দেবে।
তোমার সামনে, কিন্তু সে নতুনের আঙ্গিকে আমার পুরনো আমি যদি তৃপ্ত না হই, নিজের অনুভবে মনশ্চক্ষুতে হৃদয়ের অধীশ্বরকে অবলোকন করো। বহিরঙ্গে রাজা কখন যে অন্তরঙ্গে বিলীন হয়ে যাবে তোমার তৃপ্ত হৃদয় তা বুঝতেই পারবে না। মহারানী সুদর্শনা তার সত্যিকারের রাজাতে বিলীন হয়ে যাক, শুভকামনায় শুভ মুহূর্তের অপেক্ষায় রইলাম বন্ধু। মনের সব দ্বিধা কাটিয়ে সকলের সাথে আলোচনার পর নন্দিনী বলে, রিহার্সালটা তাহলে না হয় কাল থেকে শুরু করি। কাল থেকে কেন নন্দিনীদি, সবাই যখন রাজি আছি আজ থেকে শুরু হয়ে যাক না। রিয়ার কথায় সবাই এক বাক্যে রাজি হতেই লাঞ্চ আওয়ারের পরেই রিহার্সালটা শুরু করে দেয় ওরা। রিয়া, রনিতের কচ, দেবযানী আর নন্দিনী, সৌমাল্য রাজা শ্রুতি নাটক শেষ হতে বিকেল গড়িয়ে গেল। রিহার্সাল শেষে বন্যা বলল, রিয়াকে দেবযানী হিসেবে বেশ মানিয়েছে বল। সে তো হবেই, দেবযানীর মতো ওরাও যে সারা জীবন এক ভেলায় ভাসবে ঠিক করেছে। ওর কথায় দুজনেই হাসতে হাসতে নিজেদের কেবিনের পথে পা বাড়ায়। অফিস থেকে বেরোনোর আগে ফোনটা কেঁপে উঠতেই অক্ষরগুলো উজ্জ্বল হয়ে উঠল স্ক্রিনে। মহারানীর মেজাজ ঠিক আছে তো? আপনি কি করে বুঝলেন রানীর মনের খবর? এটুকু না বুঝলে তো বন্ধুদের দাবি করাই যাবে না। কি জানো সখী, রবি ঠাকুর মানুষটাই যে এরকম, দুঃখের ভাগিদার হতে হতে কখন যে সুখের কিনারায় পৌঁছে দেয় তা তুমি জানতেই পারবে না। এই জানাটাই যে আমার জানা গো মহারানী। বুকের ভেতর জমে থাকা সত্যি কথাগুলো কি অনায়াসে বলে দেন। বড় অদ্ভুত আপনি। আপনাকে বুঝতে গেলে দেখি না বোঝার পাল্লাটাই ভারী হয়ে গেছে, তাই সেই দায়টাও আপনাকেই দিলাম। অফিস প্রোগ্রামের দায়িত্বটা পাওয়ার পর থেকে নন্দিনীর নির্জীব মনটা সজীবতার ছোঁয়ায় নববর্ষার জলে পূর্ণতা পাওয়া উচ্ছল তটিনী হয়ে উঠেছে। বাড়ি ফিরে নিত্যকার রুটিন মাফিক তিতাসের হোমওয়ার্কের বদলে ছাদে গিয়ে শ্রাবণ মেঘের অস্তরাগের রঙে রাঙা সন্ধ্যের আকাশে কৃষ্ণপক্ষের অস্তমিত চাঁদ মেঘের লুকোচুরি খেলায় তৈরি ছায়াময় জ্যোৎস্নায় স্নাত হয়ে স্নিগ্ধ হতে শেখালো তিতাসকে। আজ আমায় হোমওয়ার্ক করাবে না মামনি? কেন, আমার তিতাসের বুঝি ভালো লাগছে না এখানে? ছোট্ট দুটো হাতে মায়ের গলা জড়িয়ে ধরে তিতাস বলল, চাঁদের আলোটা ঠিক তোমার মতোই মিষ্টি মামনি। এখন থেকে রোজ আমরা আকাশের সাথে চাঁদ মামা আর মেঘবুড়ো লুকোচুরি খেলা দেখব। খুব মজা হবে না মামনি? মুচকি হেসে বুকের মধ্যে মেয়েকে জড়িয়ে নিচে এসে এক নতুন খেলায় মেতে উঠল দুজনে। খেলতে খেলতে কখন যে হোমওয়ার্কটা শেষ হয়ে গেছে বুঝতেই পারেনি তিতাস। সেদিনের পর থেকে অভি আর নন্দিনীর বাক্যালাপ প্রায় বন্ধ। আসলে সেদিনের নন্দিনীর নিক্ষেপ করা বাক্যবাণ দগ্ধ করছিল ওকে। এখন একটা শীতল স্নায়ুযুদ্ধের সৈনিক দুজনে, যে যুদ্ধে জয়ের গৌরব বা পরাজয়ের গ্লানির ভার দুজনকে বহন করতে হবে। অভিমানে এই চরম সত্যিটা মাথাতে আসেনি ওদের। তবে আজকাল বাড়ির মধ্যেকার এই অদ্ভুত নীরবতাটাও সহ্য হচ্ছে না অভির। মাঝে মাঝে নন্দিনীর চিৎকার, কথার প্রতিধ্বনি কানে বাজতে থাকে ওর। নিজেই বুঝতে পারে না কোন নন্দিনীকে আমি চাই। কথায় কথায় যে মেয়েটা রিয়াক্ট করতো, নাকি এখনকার নির্লিপ্ত শীতল মেয়েটা যার চোখে শুধুই একরাশ উদাসীনতা। বাড়ির মধ্যেকার গুমোট দম বন্ধ করা পরিবেশ নন্দিনীকে আহত করলেও তিতাস অফিসের রিহার্সালার বন্ধুর সাথে আলাপন ওর আঘাতের যন্ত্রণাকে অনেকখানি কমিয়ে দেয়। মনের সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে রাজা মঞ্চস্থ করছে নন্দিনী আর সৌমাল্য। রিহার্সালের প্রতিটি মুহূর্তে সৌমাল্যর কণ্ঠের অভিব্যক্তিতে রাজা নতুন রূপে ধরা দিচ্ছে ওর কাছে। মাঝে মাঝে একটা সন্দেহের ছোট্ট কালো মেঘ ঘনিয়ে উঠছে ওর মনে। সৌমাল্যর চেনা রূপই অচেনা বন্ধুর অজানা রূপ নয় তো? এখন অফিসে বেশিরভাগ সময়টা কচ, দেবযানী আর রাজা রানী নিয়ে নিয়েছে। লাঞ্চ আওয়ারে একটু ফাঁকা হতেই দেখলো অভি অনেকবার ফোন করেছিল ওকে। আশার সাগরে ভেসে ফোন করতে শুনলো, আসলে তোমার স্যারের সাথে একটু প্রয়োজন ছিল, সেটা মিটে গেছে, বাই। মনের এই আশা নিরাশার ভাঙা গড়ায় এখন অভ্যস্ত হয়ে গেছে নন্দিনী। তাই মন খারাপের অদম্য আকর্ষণের হাতছানিকে এড়িয়ে খোলা হাওয়ায় ভিজে মাটির সোদা গন্ধ ভরে থাকা বার্তায় মন ডোবালো। অন্যের আঙ্গিকে রাজার ভালোবাসায় সেদিনের সেই যুবতী নন্দিনীকে কি খুঁজে পাওয়া গেছে? তাকে অন্তরের অন্তঃপুরের অন্ধকারের উৎসস্থল থেকে আলোর ঝর্ণাধারায় স্নিগ্ধ করো, না হলে তোমার জীবনের সোনায় মোড়া দিনগুলো পাণ্ডুলিপি হয়ে বন্ধ হয়ে যাবে। ওনার কথায় নন্দিনীর সন্দেহটা আরো দৃঢ় হয়ে উঠল। বলেই ফেলল, আপনি কি সৌমাল্য? হঠাৎ আমাকে সৌমাল্য বলে সন্দেহ হলো কেন তোমার? না, আসলে রিহার্সালে সৌমাল্যর অভিব্যক্তি আর আপনার অনুভূতি অনেকটা মিলে যায়। কয়েকটা হাসির ইমোজির সাথে উত্তর এলো, আরে না না, এই একটা ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, সৌমাল্য সৌমাল্যই।
আবরণের পর্দাকে উন্মোচিত হবে কখনো? আমি তো কাব্যের নায়িকা নই, তাই লৌহ কপাটের আড়ালে থাকা রাজার বহিরঙ্গে রূপ দেখতে বড় স্বাদ জাগে। বেশ, তবে তাই হবে। মহারানীর আদেশ অমান্য হবে না। দেখতে দেখতে হঠাৎ করে এক সকালে অঝোর শ্রাবণ ধারার পুষ্পবৃষ্টি বহু প্রতীক্ষিত সেই দিনটাকে বর করে নিল। আজ নন্দিনী ভীষণ ব্যস্ততার সাথে কাজগুলো সারছিল। অনেকদিন পর অভি রান্নাঘরে এসে খুব স্বাভাবিকভাবে বলল, তুমি তৈরি হয়ে নাও, আমি এখানে আছি। একটু অবাক হলে হঠাৎ একটা ভালো লাগা জড়িয়ে ধরল নন্দিনীকে। মুখে সেটা প্রকাশ না করে শান্তভাবে নিজের ঘরে চলে যায় ও। ফোনটা অন করতেই বৃষ্টিস্নাত কামিনী ফুলের গন্ধ বার্তা নিয়ে এলো। আজকের এই বিশেষ দিনে কবিগুরুর আশীর্বাদে তোমার জীবনের ভালোবাসা নতুন রূপে ফিরে আসুক। আগাম শুভেচ্ছা আর শুভকামনা। উত্তর দেওয়ার আগে আবারও একটা মেসেজ। আজ রানী সুদর্শনার রাজার ভালোবাসায় লীন হয়ে যাওয়ার দিন। সুদর্শনার সেই রূপ শুধুমাত্র অন্তরঙ্গে নয়, ফুটিয়ে তোলো তোমার বহিরঙ্গেও। ভারী অদ্ভুত আপনি। আপন করা কথাগুলো বলে নিজের ইচ্ছের বীজ বুনে আমার মনে চারা রোপণ করেন। তবে সুদর্শনা কিন্তু এখনো জানে না ওর হৃদয়েশ্বরের কথা। তাই হৃদয়ের ভালোবাসার রঙে সাজাবো নিজেকে। বহুদিন পরে আজ অতি যত্নে নিজেকে সুন্দর করে সাজালো নন্দিনী। আজ বোধহয় অভি বসার ঘরে ওর অপেক্ষাতেই ছিল। সুসজ্জিতা নন্দিনীকে দেখে মুহূর্তের জন্য চমকে উঠল। শ্রাবণের এই ঘন বর্ষায় ঘন নীল মণিপুরি সিল্কের শাড়ি জড়িয়ে রেখেছে নন্দিনীকে। গলায় কানে সাদা মুক্তোর সেট, হাতে সরু নীল অক্সিডাইজের কগাছা চুড়ি, কপালে নীল টিপের সাথে মিলিয়ে চোখে ঘন নীল কাজল, আর লম্বা খোলা চুলের ভাঁজে সাদা গোলাপে আজ যেন সত্যি কোনো কাব্যের নায়িকা। কয়েক মুহূর্তের জন্য অন্য কোথাও হারিয়ে গিয়েছিল অভি। সম্বিত ফিরতেই বলল, আজ আর বাসে যাওয়ার দরকার নেই, বরং একটা ক্যাব বুক করে নাও। আর হ্যাঁ, সাবধানে যেও। কয়েক মুহূর্তের জন্য নন্দিনীও হারিয়ে গিয়েছিল অভির চোখের তারায়। অভির কথায় চমক ভাঙলেও একটা আবেশ জড়িয়ে রাখলো ওকে, যা তখনই ভাষা জোগালো না ওর মুখে। সম্মতির হাসি হেসে বাইরে বেরোতেই দেখলো একটা ক্যাব দাঁড়িয়ে আছে। কিছু জিজ্ঞেস করার আগেই অভির ফোন এলো। ও তোমার জন্যই ওয়েট করছে, কিছু না ভেবে চলে যাও। আজকের দিনটা নন্দিনীর বোধহয় শুধুই অবাক হওয়ার দিন। সকালটা এত ভালো কাটলো যে নন্দিনীর ভয় হতে লাগলো। শেষ অবধি সবটা ঠিকঠাক থাকবে তো? অফিসে আসতেই সকলের প্রশংসার সামনাসামনি হলো। আরে নন্দিনীদি, আজ তোমার সাথে রবীন্দ্র কাব্যের নায়িকার কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যাবে না। অসাধারণ দেখাচ্ছে তোমাকে। রনিতের কথায় বাকিরা কিছু বলার আগেই নন্দিনী বলল, বাকি কথাগুলো অনুষ্ঠান শেষের জন্য তোলা থাকুক না হয়, এখন বরং অনুষ্ঠান শুরুর ব্যবস্থা করি। নন্দিনীর কথায় সকলে হাসতে হাসতে কনফারেন্স রুমের দিকে পা বাড়ালো। অনুষ্ঠান পরিচালনা করতে করতে বারবার অভির কথা মনে পড়ে যাচ্ছিল নন্দিনীর। অভিকে ছাড়া কোনো অনুষ্ঠানেই প্রথম ও একা। নন্দিনীর পরিচালনায় অনুষ্ঠানটা নিজের মতো করে ভালোই এগোচ্ছিল। অনুষ্ঠানের মধ্যাহ্নে শ্রুতি নাটকের সময় এগিয়ে আসতেই নিজেকে ভীষণ নার্ভাস লাগছিল ওর। নার্ভাসনেস কাটাতে ইনবক্স চেক করতে দেখলো আজ ওর বন্ধুটি হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে। বাধ্য হয়ে অভিকে ফোন করতে শুনলো, কেমন হলো তোমার অনুষ্ঠান? একটু পরেই শুরু হবে, তোমরা থাকলে বেশ হতো। কি করা যাবে, মন ঠান্ডা রেখে পাঠ করো। বেস্ট অফ লাক, বাই। ফোনটা রেখে মনে হলো আরও কি কিছু বলার ছিল ওকে। নন্দিনীর মন আজ লাগাম ছাড়া ব্যাকুল হয়ে উঠেছে ওর মন। নির্ধারিত সময় শ্রুতি নাটক শুরু করলো আর সৌমাল্য পাঠাভিনয় করতে গিয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল ওর। আজ সকালে দেখা অভি, ওই চোখ আর বন্ধুর পাঠানো বার্তা মিলেমিশে এক হয়ে যাচ্ছিল আজ। একেবারে শেষ অঙ্কে এসে সুদর্শনার কণ্ঠে নিজেরই অন্তর্ধ্বনি শুনতে পাচ্ছিল নন্দিনী। রাজার প্রেমে নিজেকে বিলীন করার মুহূর্তে সৌমাল্যর কণ্ঠে রাজার বলা প্রত্যেকটা কথা এক অদ্ভুত অনুরণনের সৃষ্টি করছিল ওর মনে। স্টেজ থেকে নামার পরেও এক অন্য রকমের ভাব বিহবলতা জড়িয়ে রেখেছিল নন্দিনীকে। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ফোনটা হাতে নিতে দেখলো সাদা স্ক্রিনে কালো অক্ষরমালা সাজিয়ে বসে আছে ওরই অপেক্ষায়। কোনো প্রশ্ন না করে তোমার কেবিনে চলে যাও, তোমার সব প্রশ্নের উত্তর ওখানেই আছে। কিন্তু আজ আর মনের মাঝে কিন্তুকে জায়গা নাই বা দিলে। এবার আর কথা না শুনে থাকতে পারল না নন্দিনী। পায়ে পায়ে নিজের কেবিনে এসে দেখলো ওর অগোছালো ঘরটা বর্ষা রঙের সাথে ভালোবাসার রং মিশিয়ে নতুন সাজে সেজে উঠেছে। সারা ঘর জুড়ে স্বর্ণচাপার সুবাস আর বিবর্ণ ফুলদানিটায় শোভা পাচ্ছে হলুদ বসন্তের রঙে রঙিন অমলতাস। আনন্দে বিস্ময়ে চোখে জল এসে গেল নন্দিনীর। কোথায় আপনি? সহচরদের পাঠিয়ে আজও অন্ধকারই থেকে যাবেন? না গো সখী, আজ যে আমার আলোয় ফেরার দিন, তাই সব অন্ধকার ও আলোয় মিলিয়ে গেছে। দু চোখ বন্ধ করে অনুভব করো নিজের অন্তরে। চোখ বন্ধ করে অপার উত্তেজনায় মুহূর্ত গুনতে লাগলো নন্দিনী। এক একটা মুহূর্ত ওর কাছে এখন লক্ষ যুগের সমান। চোখ খোলো মহারানী।
বড় ভয় হচ্ছে যে চোখ খুলতে। কেন? যদি আপনাকে দেখতে না পাই, আপনাকে দেখার সাহায্যে বহুদিনের। প্রাণখোলা হাসিতে নন্দিনীকে ভাসিয়ে নিয়ে গিয়ে বন্ধু বলল, ভয় নেই ম্যাডাম, তোমার স্বাদ আজ আর অপূর্ণ থাকবে না। এবার চোখ খোলো সখী। আশাতীত আনন্দে উত্তেজনায় লাজুক চোখ দুটো খুলতেই যাকে দেখল, কোনোদিনও কল্পনাতেও সে আসেনি ওর। তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি, উনি মানে? সব বুঝিয়ে দিচ্ছি, আগে একটু শান্ত হয়ে বসো তো। নন্দিনীকে সযত্নে চেয়ারে বসিয়ে অভি বলতে লাগলো, আসলে বদলে যাওয়া নন্দিনীকে আমি মানতে পারছিলাম না। সর্বক্ষণ আমার ভালোবাসা, আমার পুরনো নন্দিনীকে হন্যে হয়ে খুঁজতাম, আর ব্যর্থ হতাম বারবার। তাই আমার হারিয়ে ফেলা অমূল্য ভালোবাসা, সেদিনের সেই অভিমানী ছেলে মানুষ নন্দিনীকে ফিরে পেতে এটা ছাড়া কোনো উপায় ছিল না। কথাগুলো শুনতে শুনতে অজান্তেই চোখের জলে নন্দিনীর সমগ্র সত্তা ভেসে যাচ্ছিল অভির প্রেমে। ওর কাছে এসে আলতো হাতে নন্দিনীর চোখের জল মুছিয়ে দিয়ে কানের কাছে মুখ এনে চাপা স্বরে বলল, রাজার প্রেমে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছো তো? ভালোবাসার যুদ্ধে পরাজিত নন্দিনীর মুখটা এক অপূর্ব আলোর দীপ্তিতে ভরে উঠল। কোনো কথা না বলে পতিপ্রেমে সোহাগিনী নবরা বধূর মতোই নির্ভার হয়ে পরম নিশ্চিন্তে স্বামীর বুকে আশ্রয় নিল অভির হৃদয়েশ্বরী নন্দিনী। অভিও ভালোবাসার কঠোর কোমল বাহুডোরে বাঁধল প্রেয়সীকে। আর তখনই বন্ধ দরজায় একটুকু ফাঁক করে নন্দিনীর বস আর অভির প্রিয় বন্ধু মিস্টার মুখার্জি আনন্দে চোখ মোটকে অভিকে স্যালুট জানিয়ে ভালোবাসার দুই কবুতরকে কুঞ্জবিহারের সুযোগ করে দিতে আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।